শুরু হচ্ছে আজকের গল্প পড়ি। অভিরূপ, তুই কখন আসছিস বলতো? আর কতক্ষণ ওয়েট করতে হবে? পা যে ব্যথা হয়ে গেল একেবারে। আচ্ছা সরি ভাই, আর 10টা মিনিট অপেক্ষা কর। 11 মিনিটের মধ্যে তোর সামনে আমাকে দেখতে পাবি। এই নিয়ে 5 বার কল করার পর একবার ধরলি। সত্যি ওই জন্যই লোকে বলে নতুন প্রেমে পড়া ছেলেদের থেকে আর জিওর নেট থেকে কোনো সময় আশা করতে নেই। এরা বাফারিং ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। কিন্তু ভাই, জিওর তো সব জায়গাতেই এখন 4G সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে আয়, তাহলে বুঝবি। মনে হবে যেন পাতালে ঢুকলাম। যাই হোক, তুই আয় তাড়াতাড়ি। বলে ফোনটা রেখে দিয়েছিল অর্ণব। তার মনটা আজ সকাল থেকেই বেশ ফুরফুরে। কারণটা আর কিছুই না, দীর্ঘ 2 বছর পর অভিরূপের সাথে তার দেখা হতে চলেছে। কত কথা যে জমে আছে ওদের। কলেজের স্বার্থপর বন্ধুদের মধ্যে এই একজনই ছিল যে অর্ণবকে একটু বুঝত। তাই ওদের বন্ধুত্বের সম্পর্কটা শুধু ফেসবুকের ফ্রেন্ড লিস্টে পড়ে থাকা বন্ধুত্বের মতো ছিল না। বর্তমানে অভিরূপ একটি আইটি সেক্টরে ব্যাঙ্গালোরে পোস্টিং। তাই কলকাতায় আসা তার পক্ষে বেশ কষ্টসাধ্য একটা কাজ। অভিরূপ ফিরেছে আগের দিনই। এই ব্যারাকপুরেই ও ওর মায়ের ফ্ল্যাটে উঠেছে। অর্ণবের বাড়ি মুর্শিদাবাদে। তাদের পারিবারিক সোনার ব্যবসা। তার ঠাকুরদা মুর্শিদাবাদের নাম করা দাপুটে সোনার ব্যবসায়ী ছিলেন। এই 6 বছর হলো তিনি গত হয়েছেন। তারপর অর্ণবের বাবাই সামলাতেন ব্যবসা। কিন্তু এই 1 বছর হলো অর্ণব তাদের ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আর বলাই বাহুল্য যে অর্ণব তাদের বংশ পরম্পরায় প্রাপ্ত ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগিয়ে তার ঠাকুরদার নামটি উজ্জ্বল করে চলেছে অতি দক্ষতার সাথে। অর্ণবের বাবা একাই, কোনো ভাই বা বোন নেই। তাই তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে গেছেন তার নাতি অর্থাৎ অর্ণবের নামে। বর্তমানে মা বাবাকে নিয়ে অর্ণব বেশ সুখে ও ভোগবিলাসে জীবন কাটাচ্ছে। এখন সে জিনিস ঘটছে আমাদের সাথে। অভিরূপ হাসি থামিয়ে নিজেকে একটু সামলে নিয়ে বলল, কেন রে, কি হলো আবার? অর্ণব তার চারিদিকে একবার তাকিয়ে নিয়ে ভুরুটা একটু কুঁচকে বলল, এই 3 মাস আগে একদিন আমি একটু ব্যবসার কাজে কলকাতায় যাই। দিনটা ছিল শনিবার। মাঝে মাঝে আমার ফিরতে রাত হতো। সেই দিনটাও রাত হয়েছিল। গিয়েছিলাম আমার গাড়ি নিয়ে, তাই এসি চালিয়ে দিব্যি একটা ঘুম দিচ্ছিলাম। রাতে হাইওয়েতে বড় ট্রাকগুলো হাওয়ার গতিতে চলে, আর অ্যাক্সিডেন্টগুলো তো রাতেই বেশি ঘটে। কিন্তু রিভুদার 8 বছরের অভিজ্ঞতা আর নিপুণ ধৈর্য শক্তির ওপর আমার বিশ্বাস ছিল, তাই ঘুমটা একটু বেশি গভীর হয়ে গেছিল। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল গাড়ি থেমে যাওয়ার ঝাঁকুনিতে। আমি চোখ টলতে টলতে বললাম, রিভুদা, কি হলো? গাড়ি থামালে কেন? রিভুদা একটু কাঁপা কাঁপা গলায় বলল, মনে হলো চাকার তলায় কিছু একটা পিষে গেল। ঠিক ঠিক বুঝতে পারছি না। নিচে নেমে দেখো তো কি হলো। ততক্ষণে আমি ঘুমের ঘোর কাটিয়ে উঠেছি। গাড়ির সামনের উইন্ডো দিয়ে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে বলতে যতটা গাড়ির হেডলাইটে দেখা যায়। রাস্তা ফাঁকা, 2 পাশে জঙ্গল কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ঘন কালো মেঘ গ্রাস করেছে উজ্জ্বল জ্যোৎস্নাময় রাতের অস্তিত্বকে। এমন রাতের সাক্ষী আমরা প্রত্যেকেই বহুবার থেকেছি, তবে সেই রাতটা একটু অন্যরকম ছিল। কেননা আমার মনটা খুব কু ডাকছে। হতে পারে এমন রাস্তায় এত রাতে এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি বলে ভয় নামক বস্তুটি এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে। যাই হোক, রিভুদা গাড়ি থেকে নেমে সামনের রাস্তায় চোখ বুলিয়ে গাড়ির হেডলাইটের সামনে গাড়ির দিকে যেই মুখ ফেরালো, অমনি গাড়ির হেডলাইটের নিচে কিছু একটা দেখে ভয়ে চিৎকার করে মাটিতে হুমড়ি খেয়ে পড়ল। আমি সাথে সাথে গাড়ি থেকে নেমে রিভুদার সামনে গিয়ে বললাম, কি 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 হলো রিভুদা? হঠাৎ আমার মনে হলো আমার বিশ্বস্ত কণ্ঠনালী, যে প্রতিনিয়ত আমার মনের ভাবকে শব্দ আকারে প্রকাশ করতে সাহায্য করে, আকস্মিকভাবে সেই যেন তার কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি দেখলাম একটা নারী মূর্তি, তার পরনে সাদা নাইটি গোছের কিছু,
যার মুখে রক্তে ভরা, চুল ছাড়া, তার দেহের কোমরের থেকে অর্ধেক অংশ আমার গাড়ির নিচে, আর তার উপরের অংশটাকে দেখতে পাচ্ছি আমরা। সব থেকে অদ্ভুত ব্যাপার, সেই মূর্তির চোখের কোনো মনি নেই এবং সে তাকিয়ে আছে আমারই দিকে। এমন দৃশ্য দেখে মনে হলো আমার পা জোড়া যেন অবশ হয়ে আসছে। রিভুদা কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, এটা পেতনি। আমাদের গ্রামে এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনি তাড়াতাড়ি গাড়িতে চলুন, না হলে আমরা প্রাণে বাঁচবো না। আমিও আর দেরি না করে গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় বাদ সাধলো আমার শিক্ষিত ও যুক্তিবাদী মন। আমি বললাম, রিভুদা দাঁড়াও, সে তো একবারও নড়াচড়া করছে না। হয়তো সত্যি সত্যি সে আহত হয়েছে। আর ভুলো না, সে কিন্তু আমাদেরই গাড়ির তলায় চাপা পড়েছে, তাই আমাদেরই পরে ঝামেলায় পড়তে হতে পারে। সেই জন্যই আমার মতে বলে ওকে কাছেই কোনো হাসপাতালে দিয়ে আসি। রিভুদা আমার হাত দুটো ধরে কাকুতি মিনতি করে বলতে লাগলো, বাবু, আপনার দুটো পায়ে পড়ি, আপনি গাড়িতে উঠুন। আমি বলছি আপনি গাড়িতে উঠুন। ওটা একটা পেতনি, ওর চোখ দুটো দেখেছেন? আমি রিভুদার কাঁধে হাত রেখে বললাম, ভয় পেও না রিভুদা, তুমি শুধু আমাকে সাহায্য করো ওকে গাড়িতে তুলতে। আমি এগিয়ে যাই, আর রিভুদা তখনও পিছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবু, বাবু, আপনি দয়া করে চলুন। আমি এগিয়ে গিয়ে নারী মূর্তিটির মাথার কাছে বসলাম। হেডলাইটের আলোর হালকা আভাটা তার মুখে পড়েছে। সত্যি এমন একটা দৃশ্য আমাকে কখনো দেখতে হবে তা কখনো ভাবিনি। এমন সময় হঠাৎ সেই নারী মূর্তিটির ঠোঁট দুটো ফাঁক হয়ে এক কর্কশ গলায় ক্ষীণ হাসির আওয়াজ বেরিয়ে এলো। আমি একটু পিছিয়ে গেলাম। হঠাৎ তড়িৎ গতিতে সেই মূর্তি নিজের দেহটার অর্ধেক অংশটিকে এক অদ্ভুত কৌশলে বাইরে বার করে এনে উঠে দাঁড়ালো। আমি রাস্তার উপর বসে পড়লাম। সেই মূর্তি ভয়ঙ্কর দৃষ্টির দ্বারা নিরীক্ষণ করছে আমাকে আর অদ্ভুতভাবে হাসছে। হঠাৎ দুই হাত দুই দিকে ছড়িয়ে খ্যানখ্যানে গলায় হাসতে হাসতে দৌড়ে পালালো রাস্তার পাশের জঙ্গলটাতে। তার হাসির আওয়াজটা বাতাসে কিছুক্ষণ প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। এখন সব নিস্তব্ধ। আমার হৃদস্পন্দনটিও যেন আমার কানে ড্রাম বাজার মতো বাড়ি ফেলছে। গাড়ির পাশে তাকিয়ে দেখলাম রিভুদার অচৈতন্য দেহটা পড়ে আছে রাস্তার উপর। এরপর আমি ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে রিভুদাকে গাড়িতে তুলে কোনো রকমে বাড়ি ফিরেছিলাম। এতটা বলে অর্ণব থামল। অভিরূপ বলল, কি বলছিস ভাই, এমনটাও হয়? অর্ণব মাথা নিচু করে রইল। অভিরূপ বলল, থ্যাংক গড তোর কিছু হয়নি। তারপর? মাথা তুলে মুখে একবার হাত চালিয়ে নিয়ে অর্ণব বলল, তারপর থেকে আমার রাতের ঘুম প্রায় উবেই গেছিল বলা যায়। এরপর হঠাৎ একদিন দেখলাম আমার ঘরের বাইরে একটা মরা কাকের দেহ পড়ে আছে। আমার ঘরটা 2 তলায়, 3 তলার ওপরে আরও ঘর আছে। সেখানে 2 তলায় মরা কাক কোথা থেকে এলো? মাও খুব ভয় পেয়ে গেছিল, তাই পরের দিনই আমাদের বাড়ির পুরোহিতকে দিয়ে পুজো করলেন। কিন্তু এমন ঘটনা হওয়া থামলো না। মানে আর কি ঘটেছিল? তার 2 দিন পরে রিভুদার খুব বড় একটা বিপদ হয়। অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টে সে তার একটা পা হারায়। বাবা ওর পুরো চিকিৎসার ভারটা নেয়, কারণ ও আমাদের ফ্যামিলির অনেক কাছের। তারপর শুরু হয় আর এক সমস্যা। আমাদের ব্যবসাতে মন্দা পড়তে শুরু হয় এবং সেটার প্রভাব কাটাতেও আমাদের বেশ বেগ পেতে হয়। এটা বলছি আমি এই 2 মাস আগের কথা। তারপর থেকে আমার মাও বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। কথাটা বলার সময় গলাটা 2 জন ফিরে গিয়েছে তাদের অতীতের স্কুল জীবনে। পুরনো বন্ধুকে আবার নতুন করে পেয়ে তাদের 2 জনের মনেই খুশির যে কোনো অন্ত নেই তা চোখ এড়ালো না অর্ণবদের নতুন মাঝবয়সী ড্রাইভার পরিতোষেরও। তাদের মধ্যে ছেলে মানুষই, ঝগড়া, মারামারি কোনো কিছুরই কোনোদিন খামতি ছিল না। তবে তাদের বন্ধুত্বকে এই সমস্ত বিশ্লেষণের একটিও কাবু করতে পারেনি কখনোই। সত্যি বন্ধুত্ব হলো এমন একটি সম্পর্ক যা 10 বছর পরে হলেও আপনার দুঃখ, কষ্ট, মান, অভিমান সমস্ত কিছুকে ভুলিয়ে মুখে একটা হাসি অবশ্যই ফোটাবে।
পরিতোষ গান শুনতে খুব ভালোবাসে। একবার গান চালিয়েও ছিল, কিন্তু সাথে সাথে পিছনের সিট থেকে জোড়া গলায় এমন একটা ধমক এলো যে তৎক্ষণাৎ বন্ধ করতে হয়েছিল। গাড়ির বাইরের পটভূমির পরিবর্তন হয়ে গেছে ঘণ্টাখানেক আগে। এখন পিচের রাস্তার দুই পাশে ধানের ক্ষেত। সেই ক্ষেতকে ছোট ছোট 4 ভাগে ভাগ করেছে সরু পায়ে চলা আলের পথ। পরিতোষের এই গ্রামের দৃশ্য বড়ই ভালো লাগে। তার আদি বাড়ি বাঁকুড়া জেলার কোনো এক কুখ্যাত গ্রামে হলেও যাওয়ার সুযোগ হয়নি একবারও। ওই বাবা কাকাদের মুখে শোনাতেই সীমিত ছিল। আকাশ পরিষ্কার, রাস্তাঘাট প্রায় ফাঁকা, তাই গাড়ির স্পিডোমিটারের কাঁটা 70-এর উপরেই থাকছে। সামনের উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে কালো পিচের রাস্তা সোজা চলে গেছে দুই পাশে ধানের ক্ষেত আর দূরের ছোট ছোট জঙ্গলকে চিরে। তবে একটু দূরেই কিছু একটা বস্তু রয়েছে, ঠিক মাঝ রাস্তায়। না, ওটা বস্তু নয়, ওটা একটা লোক। পরিতোষ চোখটা ছোট করে দেখার চেষ্টা করল, কিন্তু গাড়ির গতি কমালো না। দুই বন্ধু এখনো গল্পে মশগুল। ধীরে ধীরে গাড়ি যত এগোচ্ছে সেই মূর্তি ততই স্পষ্ট হচ্ছে। মূর্তির 4 হাত দূরে বাধ্য হয়েই গাড়ি থামালো পরিতোষ, কারণ গাড়ির হর্ন কোনো কাজে আসলো না। সে আবার বলল, তুই আসবি না, তুই মরবি, খুব শিগগিরই মরবি। এই পরিতোষ, চলো তো। পাগল বুড়ি একটা। পরিতোষ গাড়ি স্টার্ট করে। অভিরূপ জানালা দিয়ে বাইরে তাকায়। বুড়িটা এখনো তাদের গাড়ি লক্ষ্য করে তীক্ষ্ণ স্বরে বলে যাচ্ছে সেই একই কথা। হঠাৎ এমন একটা কথা শুনে অর্ণব কেমন যেন ভয় পেয়ে গেছে বলে মনে হলো অভিরূপে। সে ওকে একটা ঝাঁকানি দিয়ে বলল, কিরে ওই, এইটুকুতেই ভয় পেয়ে গেলি নাকি? অর্ণব একটু চাপা স্বরে বলল, জানিস অভিরূপ, হুমকি আমি অনেক পেয়েছি। আমাদের ব্যবসায় হুমকি পাওয়া খুব একটা বড় ব্যাপার না, কিন্তু এই হুমকিটা শুনে নিজের থেকেই বুকের ভেতরটা কেমন ছ্যাঁপ করে উঠল। কি বলছিস এসব? কে না কে কি একটা বললো আর তুই সেটা সত্যি ভেবে ভয় পেয়ে গেলি? বলল অভিরূপ। সাদা ডিজায়ার গাড়িটি যখন অর্ণবের বাড়ির সামনে এসে থামল, তখন সবে অন্ধকার নেমেছে। বাকি রাস্তাটা অর্ণব আর কোনো কথা বলেনি। অর্ণবের বাড়িতে এর আগে অভিরূপ এসেছিল এইচএস দেওয়ার সময়। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মানুষ যে পরিবর্তনশীল সে তো সকলেরই জানা, আর সেই কারণের জন্যই তার প্রয়োজনীয় জিনিসেরও পরিবর্তন ঘটে সময়ের সাথে সাথে। তবে সেটি ঘটে যার যার রুচিবোধ অনুযায়ী। সেই ছাপ অর্ণবের বাড়িতেও স্পষ্ট। সেই সময় অভিরূপ দেখে গিয়েছিল আর সমস্ত ছোট ছোট বাড়ির মাঝখানে অনেকটা জায়গা নিয়ে অর্ণবদের বনেদি বাড়িটি দাঁড়িয়ে আছে জমিদারের মতো। বাড়িটা ছিল 3 তলা, কিন্তু তার প্রতিটি কোনায় কোনায় সাবেকি ও জমিদারি রুচিবোধের ছাপ ছিল স্পষ্ট। তবে এখন সেই জমিদারি রুচিবোধের চিহ্ন বাড়ির কোথাও দেখতে পেল না অভিরূপ। তার বদলে বাড়ির পরদে পরদে এখন আধুনিকতার ছাপ। বড়লোকদের মতিগতি ওই অনেকটা আকাশের মেঘের মতো, কখন যে কি রূপ ধারণ করবে তা বোঝা বড়ই শক্ত। অভিরূপ মনে মনে একটু হাসল। এতক্ষণে 2টি দারোয়ান এসে বিশাল বড় বড় 2টি লোহার গেট খুলে দিয়েছে। গাড়ি সোজা সেই গেট দিয়ে ঢুকে বাড়ির ঠিক মাঝখানের ছোট্ট একটি ফুলের বাগানকে কেন্দ্র করে গড়ে ওঠা রাস্তা দিয়ে ঢুকে বাড়ির সামনে এসে গেল বিভিন্ন মাপের অয়েল পেইন্টিং। ঘরে ঢুকলে সেগুলিই আগে দৃষ্টি আকর্ষণ করে। অনেকক্ষণ একটি অদ্ভুত সুন্দর গন্ধ নাকে আসছিল অভিরূপের, কিন্তু ও বুঝতে পারল না কোথা থেকে আসছে। তারপর একটা গম্ভীর কিন্তু শান্ত গলা কানে এলো অভিরূপের। কেমন আছো অভিরূপ? বাঁ দিকে তাকাতেই অভিরূপ দেখতে পেল
বেশ হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন অর্ণবের বাবা। অভিরূপ প্রথমেই আগে প্রণাম করল। অর্ণবের বাবা তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে তোমাদের জায়গা পায়ে নয়, বুকে বুকে, এসো এসো। বলে জড়িয়ে ধরল অভিরূপকে। এতক্ষণে অভিরূপ সেই সুন্দর গন্ধের উৎস খুঁজে পেল। সেটা অর্ণবের বাবার গা থেকে আসছে। সুন্দর অর্কিডের গন্ধ, বিদেশি পারফিউম। অভিরূপের মতে মানুষের পারফিউম সিলেকশনের ওপরে তার পার্সোনালিটি ও রুচিবোধের যথেষ্ট পরিচয় মেলে। অভিরূপের এই কনসেপ্টটা নেহাত ফেলনা হয়নি এই ক্ষেত্রে, কারণ অর্ণবের বাবা পরে আছেন মাখন কালারের পায়জামা পাঞ্জাবি, তার উপর অসংখ্য কাজ, গলায় সোনার চেন, 2 হাত মিলিয়ে মোট 8টা আংটি, চোখে সোনার রঙের কালারের চশমা, চুল হালকা চেরি কালারের। এক কথায় শৌখিনতার ছাপ স্পষ্ট। তার বয়স আন্দাজ 65 হবে, আর এই বয়সে তার চেহারার জেল্লাটা একটু বেশি বলেই মনে হলো অভিরূপের। তোমার মা কেমন আছেন? বলল অর্ণবের বাবা। হ্যাঁ, ভালোই আছে। আচ্ছা কাকু, কাকিমার এমন হলো কি করে? মানে অর্ণব যা বলল, আমি তো ভাবতেই পারছি না। কথাটা শুনে অর্ণবের বাবার হাসিটা উবে গেল এক নিমেষে। সে মাথাটা একটু নিচু করে বলল, সবই তো শুনেছ অর্ণবের কাছে, যা শুনলে তাই। যাও, তোমরা অনেক ধকল করে এসেছো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো। ওরা দুইজনই এই কথা শুনে চলেই যাচ্ছিল, কিন্তু তাদের থামতে হলো। কারণ অর্ণবের বাবা বললেন ফোঁটা করে জল পড়ছে মেঝেতে জমে থাকা জলে, যার ফলে একটি হাড়হিম পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিরূপের নিজেকে কেমন অসহায় লাগছে। সে নিজেকে নিজেই বলল, না না, ভয় ভয় পেলে চলবে না অভিরূপ। তোর মনের জোর অনেক বেশি, ভয় পাস না। সবার আগে দরজাটা খোঁজ, বাইরে যেতে হবে। এরপর সে দেওয়াল ঘেঁষে হাতড়াতে হাতড়াতে এগোতে লাগলো জলের মধ্যে দিয়ে। 2 পা এগোনোর পরই তার মনে হলো জলের মধ্যে দিয়ে সে একা হাঁটছে না, আরও একজন কেউ হাঁটছে। কারণ ঠিক তার পেছন থেকে ছপাত ছপাত শব্দ ভেসে আসছে তার কানে। এখনের পরিস্থিতিটা মনে করতেই অভিরূপের শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার। এমন পরিস্থিতিতে যে তাকে কোনো দিন পড়তে হবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। এখন এগোতেই হবে, আর কোনো উপায় নেই। সে আবার পা বাড়ালো। পিছন থেকে আবার ঝপাত শব্দ। ওই জলের মধ্যে দাঁড়িয়ে কাঁপতে লাগলো অভিরূপ। হঠাৎ পিছন থেকে একটা হাওয়া অভিরূপের কান ঘেঁষে বেরিয়ে গেল। তার মন বলতে লাগলো যে এই হাওয়া প্রকৃতির অংশ নয়, এটা কোনো অশুভ শক্তির অস্তিত্বের প্রমাণ। সে আবার অন্ধকারের মধ্যে সামনের দিকে এগোলো। তার অনুমান দরজাটা সামনের দিকে, কিন্তু কোথায় দরজা? সামনে তো পুরো দেওয়াল। সে হাতড়াতে হাতড়াতে দেওয়ালের অন্যদিকে গেল। কোথায় দরজা? খাট, ঘরের বাকি জিনিসগুলোই বা কোথায়? তার মনে হলো সে দরজা জানালাবিহীন গোড়ালি অবধি জলে ভরা একটি ঘরে বন্দি, সাথে অবয়বহীন একটি শরীর। আদেও সেটির অবয়ব আছে নাকি নেই? না, আর ভাবতে পারছে না সে। মিশমিশে কালো অন্ধকারটা যেন তার শ্বাস রোধ করে দিচ্ছে। ওহ, এ কোন জগতে এসে পড়েছে সে? 2 হাত দিয়ে আবার হাতড়াতে থাকলো। কিছুটা হাতড়ানোর পর সে থমকে দাঁড়ালো। তার দম বন্ধ হয়ে আসছে। না, অক্সিজেনের অভাবে নয়। একটি হাত তার গলার নলিটা টিপে ধরেছে। অদৃশ্য হাতটিকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকলো সে। সেই হাতের 5টা সরু সরু আঙুল ধীরে ধীরে তার চাপ বাড়াচ্ছে।
তার দুই পা এখন শূন্যে এদিক ওদিক ছুটছে, অর্থাৎ সেই হাত অভিরূপের সারা শরীরকে মাটি থেকে উপরে তুলে দিতে বলল। তা আমিও তোমাকে কেন বলবো? এ তো আচ্ছা বিচ্ছু মেয়ে, অভিরূপ বলল। এই মেয়ে, তুমি অন্য দিক দিয়ে যাও তো। না, আমি এখান দিয়েই যাব। একটু যেতেই অভিরূপ দেখল সর্ষে ক্ষেত এখানে গোল করে বেশ অনেকখানি জমি ছেড়ে আবার ওই পাশ থেকে শুরু হয়েছে। আর এই মাঝখানেই রয়েছে সেই পুকুরটা। জলটা বেশ পরিষ্কার, ঠিক কিছু বছর আগেও যেমন ছিল। মনে হয় কয়েকদিন আগেই বেশ বৃষ্টি হয়েছে, কারণ পুকুরটা কানায় কানায় জলে পরিপূর্ণ। জলটা পরিষ্কার হওয়াতে নিচের কিছুটা অংশ দেখা যাচ্ছে। অভিরূপ একটু ঝুঁকলো জলের উপরে। কি একটা কালো ছায়া মতো দেখতে পেয়েছে সে। ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে কিছু একটা রয়েছে। হাওয়াতে জলে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হয়েছে, ফলে ছায়াটা কেঁপে কেঁপে উঠছে বারে বারে। দেখতে দেখতে ওই কালো ছায়ার মতো জিনিসটার আশপাশ ধীরে ধীরে ঘোলাটে হয়ে সেটি জমাট বাঁধা একটি মূর্তির অবয়বে পরিণত হতে লাগলো। অভিরূপ দেখতে পেল একটি নারী মূর্তি। চোখগুলো টানা টানা, ঠোঁটগুলো পাতলা গোলাপি, গালগুলো পুরো ভরা, দুই কানে ঝুমকো আকৃতির দুল, এক কথায় অপরূপ সুন্দরী। আরে, সে তো বেঁচে আছে, ওই তো দুই হাত দিয়ে সাঁতার কেটে উপরে আসছে। অভিরূপ দুই হাত জলের মধ্যে ডুবিয়ে ওই মূর্তির দিকে বাড়িয়ে ধরল। কিছুটা এসে সে অভিরূপের দিকে তাকিয়ে রইল। কি নিষ্পাপ তার দৃষ্টি! তার লম্বা লম্বা চুলগুলি চারিদিকে ভেসে রয়েছে। অভিরূপের মনে হলো এমন সুন্দরী নারী সে এর আগে কোনো দিন দেখেনি। অভিরূপ তাকিয়ে আছে তার দিকে, সেও তাকিয়ে আছে অভিরূপের দিকে। এমনভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ সেই চোখ দুটোর মধ্যে লাল রং ধরল। গাল, কপাল, ঠোঁটের মাংস ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যেই ভেসে যেতে শুরু করলো। অভিরূপের কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। আর এ কি, সে এমন অদ্ভুত বাঁকা হাসি হাসছে কেন তার দিকে চেয়ে? অভিরূপ দেখল তার মুখের সমস্ত চামড়া সব ছিঁড়ে গিয়ে কঙ্কালসার রূপ ধারণ করেছে। সুন্দরী নারীর ছিটে ফোটা অংশ আর দেখা গেল না তার মুখে। অভিরূপের মনে হলো সেই বিভৎস নারী মূর্তি এবার তার দিকেই দ্রুত এগিয়ে আসছে। এ কি, তার অর্ধেক শরীর জলের মধ্যে কখন ঢুকলো? তার মাথা থেকে কাঁধ পর্যন্ত এখন জলের মধ্যে, আর চোখের সামনে জলের পরতকে ভেদ করে ধেয়ে আসা সেই বিভৎস অতি প্রাকৃত নারী মূর্তি। দম নিতে খুব কষ্ট হচ্ছে তার, ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। তার মনে হলো এইখানেই সব শেষ। সেই মূর্তি এখন তার থেকে 2 হাত দূরত্বে। হঠাৎ সেই সময় তাকে পিছন দিক থেকে কে হ্যাচকা মেরে টেনে তুলল উপরে। উপরে উঠেই ছিটকে পড়ল পাশের সর্ষে গাছগুলোর উপরে। তার মাথা এখনো ঘুরছে, শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে। সেই সময় আধখোলা চোখে অভিরূপ দেখতে পেল 20-21 বছরের সেই মেয়েটিকে। সে সমানে অভিরূপের মাথায় আর বুকে হাত বুলিয়ে চলেছে, আর কাউকে ডাকার চেষ্টা করছে। দেখতে দেখতে তার চোখ বুজে এলো। এবার একটু রাগ রাগ দৃষ্টিতে ভারী গলায় লোকটির দিকে তাকিয়ে এসে বলল, আপনি জানেন আপনি কি বলছেন? কি করে সাহস হলো আপনাদের আমার বন্ধুকে? ওর কথা শেষ করতে না দিয়ে লোকটি বলল, আমরাও বিশ্বাস করতাম না, কারণ শহরবাবু খুব ভালো লোক ছিলেন, আমাদের অনেক সাহায্য করতেন, মাঝে মাঝে আমাদের সাথে এসে গল্প করতেন, সাহায্য করতেন। কিন্তু সবে তিনি মারা গেলেন, তারপর থেকেই আমাদের গ্রামে কোনো অশুভ ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে শহরবাবু আমাদের গ্রামের কিছু লোকদের কাজে রেখেছিলেন। ওই অর্ণববাবু তাদের প্রথমে অপমান করে তাড়িয়ে দিলেন, আর তার কিছুদিন পর থেকেই আমাদের গ্রামের মাইয়ারা নিখোঁজ হতে শুরু হলো। যা বাবা, কিন্তু আমি তো এখানে বুঝতেই পারছি না যে অর্ণবের দোষ কোথায়। এবার মেয়েটি বলল, রতনদা দেখেছিল অর্ণববাবুকে, ওই আমার বন্ধু আছে না সুমি, ওকে গাড়িতে তুলতে।
একটু বিরক্তির স্বরে অভিরূপ বলল। আরে কিন্তু অর্ণবের এসব করে কি লাভ? মহিলাটি এবার বলল। সে অনেক আগের থেকেই আমাদের গ্রামের মেয়েদের দিকে কুদৃষ্টিতে দেখত, কয়েকবার গ্রামের মেয়েদের গায়ে হাতও দেয়। এরপর আমরা জোহরবাবুকে সমস্ত কথা বলি। তার পরের দিনই জোহরবাবু অর্ণবকে আমাদের সবার সামনে নিয়ে আসে এবং আমাদের সবার সামনেই ওকে চড় মারে। তখনই অর্ণব সবার সামনে জোহরবাবুকে শাসিয়ে বলে সবাইকে একদিনের ফল ভোগ করতে হবে। আর তার কিছুদিন পরেই জোহরবাবু মারা যান। মারা যান মানে তার দেহ পাওয়া যায় তাদেরই বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায়। এবার লোকটি বললেন। আমার তো মনে হয় জহরবাবুকে অর্ণবই মেরে ফেলেছে। কয়েকদিন ধরে দেখছি অর্ণবের লোকজনেরা আমার বাড়ির সামনে এসে ঘোরাফেরা করছে। মহিলাটি তার কাঁধে হাত রেখে অভিরূপের দিকে তাকিয়ে বলল। তুমি জানতে চাইলে তাই বললাম, কিন্তু তুমিও তো অর্ণবেরই বন্ধু। তোমরা বড় লোকেরা কি আর আমাদের দুঃখ বুঝবে? আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি থাকতে ওর কিছু হবে না। মেয়েটি নিষ্পাপ অবাক দৃষ্টিতে একবার তাকালো অভিরূপের দিকে। অভিরূপ যখন গাড়ি নিয়ে বাড়ি ঢুকলো তখন সন্ধ্যা নেমেছে। অর্ণব বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিল। ওকে দেখেই তাড়াতাড়ি এসে বলল। কিরে, কোথায় ছিলি সারাদিন? আর ফোনটা নিয়ে যাসনি কেন? একটু বেশি দূরে চলে গেছিলাম ভাই, তাই রাত হলো। কারণ কিছুতেই বুঝে উঠতে পারল না অভিরূপ। বলল। এই যে শুনছেন? কোনো সাড়া নেই। অভিরূপ আবার বলল। শুনতে পাচ্ছেন? এবারে সে আচমকা মাথা তুলে অভিরূপের দিকে তাকালো। অভিরূপ ভয় পেয়ে পিছন দিকে সরে গেল। এবারে সে হাতে বাঁধা শিকলগুলো খোলার বৃথা চেষ্টা করল। তার ফলে যে ধাতব শব্দটা হলো সেটা শুনে অভিরূপের আর বুঝতে বাকি রইল না যে তার ঘরে মেঝের তলা থেকে এই শব্দটাই সে শুনতে পেয়েছিল। এরপর সেই নারী মাথা নাড়িয়ে চুলগুলো সরিয়ে অভিরূপকে দেখার চেষ্টা করে। অভিরূপও তাকায় তার দিকে। কিছুক্ষণ দেখার পরই অভিরূপ আঁতকে উঠল। এ কি, অভিরূপ তো এই মুখকে চেনে। 6 বছর আগেই তো এই মুখ, চোখ, ঠোঁট, কপাল সব সময় সেজে থাকতো সাজার বিভিন্ন সরঞ্জাম দিয়ে। তার সারা শরীর ঢাকা থাকতো দামি শাড়ি আর গয়না দিয়ে। এই 2 হাত কতবার খাইয়ে দিয়েছে তাকে নিজের ছেলের মতো করে, আর সেই তিনি আজ। অভিরূপ দ্রুত মহিলার মুখ ধরে উঠিয়ে বলে। কাকিমা, কাকিমা আপনি এভাবে পড়ে কেন এখানে? কে রেখেছে আপনাকে এভাবে? এবার সেই জরাজীর্ণ কঙ্কালসার নারী দেহ থেকে খুব ক্ষীণ স্বরে প্রশ্ন আসে। কে কে তুমি? কাকিমা, কাকিমা আমি অভিরূপ, অর্ণবের বন্ধু। আপনাদের বাড়ি একবার ছোটবেলায় এসেছিলাম। কাকিমা। কথাগুলো বলার সময় অভিরূপের গলাটা একটু কেঁপে উঠল। তারপর আবার উত্তর এলো সেই ক্ষীণ স্বরে। ও ও অভিরূপ। তারপর একটু থেমে আবার কথা এলো। জল জল। অভিরূপ দৌড়ে কলসি থেকে জল এনে মুখে ছিটিয়ে দিল। এরপর সে ভালোভাবে চোখ মেলে তাকালো। তাকিয়ে অভিরূপকে দেখে তার 2 চোখ জলে ভরে উঠল। বলল। তুই এখানে? হ্যাঁ কাকিমা, আমি অর্ণবের সাথে এসেছি। কিন্তু তুমি এভাবে এখানে কেন? চলে যা, চলে যা এখান থেকে। এটা নরক, এখানে আসলে কেউ বাঁচে না। মানে কি বলছো এসব কাকিমা? হ্যাঁ, ঠিকই বলছি। এখানের প্রত্যেকটি মানুষই হলো পিশাচ। প্রত্যেক সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে শয়তান। কাকিমা আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? হতাশভাবে মাথা পিছনের দেওয়ালে ঠেকিয়ে তিনি বললেন। বাবা মশাই যতদিন বেঁচে ছিলেন ততদিন সব ঠিকঠাক ছিল। আমাদের পরিবার আর 5টা পরিবারের মতোই ছিল। সুখ, শান্তি, আনন্দ, হইচই, উৎসব লেগেই থাকতো। গ্রামের কত মানুষ আসতো, বসতো, খেত, আবার চলে যেত। আসলে বাবা মশাই তো সবাইকে নিয়ে আনন্দ করতেই ভালোবাসতেন। কিন্তু কে জানতো যে তার ঘরেই বেড়ে উঠছে একটা নয়, দুটো অমানুষ। কথাগুলো বলার সময় তিনি যেন কোনো অন্য জগতে হারিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন।
বাবা মশাই বেঁচে থাকতেই অর্ণবের বাবা তাকে লুকিয়ে 2 নম্বরই চোরা কারবারে লিপ্ত হয়ে যায়। বাড়িতে বসেই দেশের বিভিন্ন জায়গায় লোক মারফত ড্রাগস পাচার করতে থাকে। টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুরই অভাব কোনোদিন এদের ছিল না। কিন্তু কাঁচা টাকা পেয়ে অর্ণবের বাবা রুদ্র সান্যাল পাগল হয়ে উঠল আরও টাকা কামানোর জন্য। তাই ধীরে ধীরে নারী পাচারকারীদের দলে ভিড়তে লাগলো। এর কিছুদিনের মধ্যেই আমাদের গ্রামে অল্প বয়সী মেয়েদের নিখোঁজ হওয়া শুরু হয়। একদিন এই খবর বাবা মশাইয়ের কানে যায়। তিনি একটু খোঁজ খবর লাগাতেই জানতে পারলেন এই সব কিছুর পেছনে আছে তারই ছেলে রুদ্র সান্যাল। তারপর বাবা মশাই অর্ণবের বাবাকে আমাদের সবার সামনে অনেক ধমকান, শাসন করে, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর আমিও ওর সাথে বেশি কথা বলতাম না। বাবা মশাই অর্ণবকে ওর মামার বাড়ি রেখে আসতে চাইতেন, এই পরিবেশ থেকে দূরে রাখতে চাইতেন, কিন্তু আমি রেখে আসতে চাইনি। অর্ণবের বয়স তখন 18 কি 19 হবে। ওর বাবাকে খুব ভালোবাসতো। আর অর্ণব যে ছোট থেকেই টাকা সম্পত্তি এসবের প্রতি খুব ঝোঁক ছিল তা তো তুই জানিস। ফলে খুব সহজে ওর বাবা অর্ণবকে নিজেদের দলে টেনে নেয়। এরপর অর্ণব ধীরে ধীরে খুব সহজে নারী পাচারকারী দলের একজন হয়ে ওঠে। এভাবে 1-2 বছর কাটে। বাবা মশাইও চিন্তায় চিন্তায় নানা অসুখ বাঁধিয়ে বসেন। তারপর তিনি একদিন আমায় ডেকে বলেন অর্ণবের বিয়ের কথা। তার মতে একজন ভালো মেয়ে যদি ওর জীবনে আসে তবে হয়তো সে শুধরে যাবে। আমারও সেটা করাই ঠিক বলে মনে হয়। এই গ্রামের সবাই অর্ণবের চরিত্র সম্পর্কে জানতো, তাই কোনো মেয়েই ওকে বিয়ে করতে রাজি হতো না। তখনই আমার নিজের বাপের বাড়ির গ্রামের একটা মেয়ের কথা মনে পড়ে। নাম পরি। আমি ছোট থেকেই ওকে চিনতাম। যেমন নাম তেমনই দেখতে, যেন সত্যি সত্যি স্বর্গ থেকে কোনো পরি নেমে এসেছে। আমার ওকে প্রথম থেকেই খুব পছন্দ ছিল। ওর বাবার সাথে কথা বলায় জোহর সান্যালের নাম শুনে তিনি তৎক্ষণাৎই রাজি হয়ে গেলেন। বলে একটু থামলেন। তারপর পাশে রাখা জলের গ্লাস থেকে জল খেয়ে আবার বলতে থাকলেন। এরপর অর্ণবকে আমি নিয়ে গেলাম ওদের বাড়ি। অর্ণবেরও পছন্দ হলো পরীকে। ওরা একে অপরকে পছন্দ করার পর বিয়ের তারিখ ঠিক হলো। জোহর সান্যালের একমাত্র নাতির বিয়ে, তাই খুব ধুমধাম করে আয়োজন করা হচ্ছিল। পরীর সাথে মিশে কিছুদিনের মধ্যেই অর্ণবের মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করলো। ওরা দুইজন প্রায় দেখা করতে যেত। পরী আমাকে বলেছিল অর্ণবকে ওর খুব পছন্দ হয়েছে। বলে নিজেই একটু হাসলেন। তারপর আবার বললেন, আমি একটু নিশ্চিন্ত হলাম। ভাবলাম এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিনই বিকেলে আমাদের গ্রামের একটা ছেলে দেখতে পেল অর্ণব আর কিছু ছেলে জোর জবরদস্তি করে এই গ্রামেরই একটা মেয়েকে গাড়িতে তুলতে। সে বাবা মশাইকে এসে জানায়। বাবা মশাই জানার পর আমাদের এই বাড়ির পিছনের জমিতে যে পুরনো বাড়িটা আছে সেখানে যায়। সেখানে গিয়ে ওই মেয়েটির মৃতদেহ পায়। এরপর বাবা মশাই অর্ণবকে সমস্ত গ্রামবাসীর সামনে খুব মারে, বাড়িতে এনে অনেক বোঝায়। কিন্তু তার 2 দিন পরেই বাবা মশাইয়ের রক্তমাখা মৃতদেহ পাওয়া যায় বাড়ির ছাদে। বলে তিনি কাঁদতে থাকলেন। অভিরূপ বলল, তারপর একদিন দেখি পরি এসেছে অর্ণবের সাথে দেখা করতে। আমি ওকে আলাদা করে ডেকে সব কথা বলি। ও সব শুনে ক্ষোভে ঘৃণায় অর্ণবকে চড় মারে। অর্ণবের বাবাও ছিল সেখানে। এরপর অর্ণব ওর বাবার নির্দেশে পরীকেও মারতে থাকে। আমি বাধা দিতে যাওয়ায় ওর বাবা আমাকেও মারে। তারপর এই ঘরে এনে আটকে রাখে, যাতে চিৎকার না করি তাই ঘুমের ইঞ্জেকশন দেয়। মাঝে মাঝে আসে, শয়তানি হাসি হেসে বলে, দেখ দেখ মুখপুরি, নিজের অবস্থা দেখ। ওকে বলেছিলাম আমাদের সঙ্গ দে, রানী হয়ে থাকবি, কিন্তু না, ন্যায় নীতি আদর্শবান দেবী মূর্তি হতে চেয়েছিলিস। হ্যাঁ, এখন দেখ নরকে বেঁচে আছিস। বলে থামলেন। অভিরূপ ধীরে ধীরে বলল, সেই পরীর কি হলো? এই বাড়িতেই এক রান্নার মাসি আছে যে আমাকে রোজ খাবার দিয়ে যায়। ওই বলল পরীকে নাকি অর্ণব আর ওর বন্ধুরা সবাই মিলে খুব মারে, অত্যাচার করে, ওকে ধর্ষণ করে, তারপর মেরে ফেলে।
জরা জীর্ণ রুক্ষ শুকনো গালে জল শুকিয়ে রেখা সৃষ্টি করেছিল, কিন্তু এখন সেগুলি আবার ভিজে গেল জলের ধারায়। হঠাৎ অর্ণবের মা অভিরূপের পিছনের দেওয়ালের দিকে তাকিয়ে খুশিতে বলে উঠল, পরি, পরি, মা আমার, তুই এসেছিস, তুই এসেছিস। অভিরূপ পিছনে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু দেওয়াল। তৎক্ষণাৎ অভিরূপ দেখল কোনায় রাখা কলসিটা থরথর করে কাঁপছে, আর তার সাথে ঘরের হালকা আলোটাও বারবার জ্বলছে আর নিভছে। অভিরূপ হতভম্বের মতো তাকিয়ে রইল সামনের দেওয়ালের দিকে। কলসিটা খুব জোরে জোরে নড়ছে। কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে ঘরের মধ্যে খুব জোরে জোরে ঘুরপাক খাওয়া শুরু করেছে। ঘরের সিলিং থেকে ঝুলে থাকা বাল্বটা এখন সামনে পিছনে দুলছে। অভিরূপের মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তার অস্তিত্বকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ভয় পিছোতে লাগলো অভিরূপ। অর্ণবের মা কোমল সুরের সামনের শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে বলল, শান্ত হ মা, শান্ত হ, ও আমার কোনো ক্ষতি করতে আসেনি। হঠাৎই অভিরূপ দেখল ঘরের হাওয়া ধীরে ধীরে থেমে যাচ্ছে। কলসিটাও আর নড়ছে না, বাল্বটাও দোলা থামাচ্ছে ধীরে ধীরে। অভিরূপ অবাক দৃষ্টিতে অর্ণবের মায়ের দিকে তাকালো। আরে, ও অর্ণবের বন্ধু, বলল অর্ণবের মা। আবার ঘরে জোরে জোরে হাওয়া শুরু হলো। আবার ঘরের জিনিসগুলোতে যেন প্রাণের সঞ্চার হলো। ওই দেখ, আবার রাগ করে। ও অর্ণবের বন্ধু হলে অর্ণবের মতন না রে। দেখ, আমার কথা শুনে ও কেমন দুঃখ পাচ্ছে। আবার সব শান্ত। জানো অভিরূপ, পরি যখন আমাদের বাড়ি আসতো তখন সব সময় আমার সাথে সাথে থাকতো। আমাকে কাজে সাহায্য করত, চুল বেঁধে দিত, রান্না করে দিত, মাথা টিপে দিত, আরো কত কি করত। আর এখন তাকে চাইলেও দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। বলে কাঁদতে থাকে সে। আবার রাগের দাঁতে দাঁত চেপে বলল, কতগুলো মানুষরূপী শয়তান পাষণ্ড ফুলের মতো মেয়েটার এই হাল করলো। আবার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল বৃদ্ধার। কাকিমা, আপনি আগে চলুন এখান থেকে, এভাবে আর আপনাকে কষ্ট করতে আমি দেব না। বলে লোহার বেড়ি খোলার চেষ্টা করতে লাগলো অভিরূপ। ঠিক তখনই পিছনের দরজা, যেটা দেওয়ালের সাথে মিশেছিল, সেটা সরে গেল। ঘরে দুইজন লোক প্রবেশ করল। অর্ণবের মায়ের মুখ হাঁ হয়ে গেল। অভিরূপ লোহার বেড়ি খোলাতে ব্যস্ত ছিল বলে সে খেয়াল করেনি। আরে ভাই অভিরূপ, ওটা ওভাবে খুলবে না রে। একটা চেনা গলার আওয়াজ আসতেই ও পিছনে ফিরে তাকালো। অর্ণব দাঁড়িয়ে, আর ওর পিছনে সন্ডা মন্ডা চেহারা গোছের একটি লোক। অভিরূপ উঠে দাঁড়িয়ে সোজা অর্ণবের চোখে চোখ রেখে বলল, এইসব কি অর্ণব? কি সব ব্রাদার? দুই হাত নাড়িয়ে কিছুই না জানার ভঙ্গিতে বলল অর্ণব। অভিরূপ এবার রেগে গিয়ে বলল, নিজের মাকে তুই এভাবে কষ্ট দিচ্ছিস? তোর লজ্জা করে না? একটা শয়তানি হাসি হেসে অর্ণব বলল, কে মা ভাই? বিজনেস অত মা বাবা ভাই বোন দেখতে গেলে টাকা কামাবো কখন? ছি অর্ণব, ছি, তুই এত নীচ! টাকাই তোর কাছে সব? পাশ থেকে অর্ণবের মা বলল, ওর আর কি দোষ বল? ছোট থেকে যা দেখবে তাই তো শিখবে। এবার অর্ণব একটা বাঁকা হাসি হেসে বলল, মা, রাগ করে কি লাভ বলো তো? তোমাকে তো বাবা আগেই বলেছিল আমাদের সাহায্য করো, তোমাকে রানী বানিয়ে রাখো। কিন্তু তুমি, তোমার কাছে তো মনুষ্যত্ব, আত্মমর্যাদা আর কি সব বলো না, ওই সবই তো বড়। এখন ভোগো। অর্ণবের মা আবার মাথা নিচু করল। চোখের কোণে ধীরে ধীরে আবার বিন্দু বিন্দু জলকণা আশ্রয় পাচ্ছে। অভিরূপ এবার এগিয়ে গিয়ে অর্ণবের মুখ লক্ষ্য করে এক ঘুষি চালিয়ে দিল। অর্ণব হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। পিছনের লোকটা এবার এগিয়ে এসে অভিরূপের হাত আর কোমর ধরে অদ্ভুত কায়দায় উপরে তুলে এক আছাড়ে মাটিতে ফেলল। যন্ত্রণায় কোকিয়ে উঠল অভিরূপ। অর্ণব উঠে নিজের থুতনিটা ডান দিক বাঁ দিক নাড়িয়ে বলল, কেন ভাই নিজের সর্বনাশ ডেকে আনছিস? আমার দলে চলে আয়, জীবনে কোনো দুঃখ থাকবে না, সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারবি। অভিরূপ কনুইয়ের উপর ভর দিয়ে একটু উঠে বলল,
আমি মানুষ হয়ে সারাটা জীবন বাঁচতে চাই, তোর মতো জানোয়ার হয়ে নয়। গেছে ওর মাথায়। ও ওর বা পা দিয়ে ড্রামটায় জোরে একটা লাথি মারলো, ফলে গ্লাসটা উপর থেকে পড়ে মাঝখান থেকে 2 টুকরো হয়ে গেল। এরপর দুপা আর হাতে আঙুলের উপরে কোনো রকমে ভর দিয়ে ভাঙা গ্লাসটার পাশে গিয়ে বাঁধা 2 হাতে কাঁচের ভাঙা একটি অংশ তুলে নিল। তারপর আন্দাজে কাঁচের ফালি দিয়ে দড়িটাকে কাটার চেষ্টা করতে লাগলো। দড়িটা তেমন মোটা না হলেও বেশ শক্ত করেই বাঁধা ছিল 2 কবজিতে, তাই হাত নাড়াতে বেশ অসুবিধাই হচ্ছিল ওর। তাও বারবার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই হাতের বাঁধন আলগা হওয়ার অনুভব করলো অভিরূপ। তারপর এক টান দিতেই দড়িটা খুলে গেল। ঠিক তখনই একটা মেয়ের আর্তনাদ শুনতে পেল অভিরূপ। মেয়েটি বেশি দূরে নয়, এই দরজারই ওপারে রয়েছে সে। তবে শুধু মেয়েটির গলা নয়, তার সাথে আরও কয়েকটা পুরুষ মানুষের হাসির গলা, যা খুব সহজেই আন্দাজ করা যায় যে ওগুলি অর্ণবের পোষা লোকগুলোর গলা। কিন্তু এই মেয়েলি গলা ও আগেও কোথাও শুনেছে। এবার দরজায় কান পেতে আবার শোনার চেষ্টা করতে লাগলো। আরে, এটা তো সেই মেয়েটার গলা যে ওকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। ও এখানে এলো কি করে? তখনই মেয়েটির বাবার বলা কথা মনে পড়ল। কয়েকদিন ধরে দেখছি অর্ণবের লোকজনেরা আমার বাড়ির সামনে এসে ঘোরাফেরা করছে। তার সাথে মনে পড়ল মেয়েটির বাবাকে দেওয়া প্রতিশ্রুতিটা। রাগে চোখ মুখ লাল হয়ে গেল অভিরূপের। তারপর ঘরে রাখা ফাঁকা ড্রামগুলো জোরে জোরে ফেলতে লাগলো মাটিতে, ফলে এক টানা মেয়েটির চিৎকারে বাঁধা পড়ল এবং অভিরূপ শুনতে পেল কয়েকটি কৌতূহলী পায়ের শব্দ এগিয়ে আসছে তারই ঘরের দিকে। অভিরূপ দাঁড়িয়ে পড়ল দরজার একপাশে। যেই একটি লোক দরজা খুলে ভিতরে ঢুকলো, অমনি ও ওই ভেঙে যাওয়া গ্লাসের একটা টুকরো নিয়ে বসিয়ে দিল ওর বুকে। লোকটা বুক ধরে কাতরাতে কাতরাতে বসে পড়ল। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে পিছনের লোকটা হকচকিয়ে গেল। সেই সুযোগে অভিরূপ লোকটার মুখ লক্ষ্য করে এক ঘুষিতে ধরাশায়ী করলো। তারপর দরজার বাইরে বেরিয়ে এলো। দেখলো মেয়েটি সামনের মেঝেতে একপাশে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে গুন্ডাগোছের 3টি লোক। এই ঘরটা বেশ বড়, কয়েকটি টেবিল চেয়ার আর এদিক ওদিক কয়েকটা ড্রাম পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। অভিরূপকে দেখে ওই লোকগুলোর মধ্যে একজন ছুরি উঁচিয়ে এগিয়ে আসছে তার দিকে। তখনই অভিরূপ একটু নিচু হলো, ফলে গুন্ডাটার হাত লক্ষ্যভ্রষ্ট হলো, আর তার সাথে সাথে অভিরূপ ধরে থাকা কাঁচের টুকরোটা বসিয়ে দিল গুন্ডাটার কাঁধে। এই দেখে বাকি গুন্ডা দুটিও এগিয়ে এলে খুব অদ্ভুত কায়দায় অভিরূপ তাদেরকে ধরাশায়ী করলো। তারপর এগিয়ে গেল মেয়েটির দিকে। মেয়েটি ওকে দেখে সাহস ফিরে পেলেও কিছুক্ষণ আগের পরিস্থিতির জন্য ভয়ে কাঁপতে লাগলো। অভিরূপ হাঁটু গেড়ে ওর সামনে বসে বলল, তুমি ঠিক আছো তো? মেয়েটা অভিরূপের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ, এখন একটু ঠিক আছে। মেয়েটির পরনে শাড়ি। গ্রামের যুবতী মেয়েরা যেমন কায়দায় শাড়ি পরে, মেয়েটিও তেমনভাবেই পরেছে, চুলগুলো ছাড়া। তবে সেদিনকার উজ্জ্বল প্রাণবন্ত ভাবটা মুখের আনাচে কানাচে কোথাও দেখতে পেল না অভিরূপ। তার বদলে ভয় আর ভেজা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে অভিরূপের দিকে। অভিরূপ মেয়েটির দিকে হাত বাড়িয়ে বলল, উঠতে পারবে? মেয়েটি উপরে নিচে মাথা নাড়িয়ে অভিরূপের হাতে হাত রাখল। এত কিছু খারাপ পরিস্থিতির মধ্যে এই স্পর্শটা অভিরূপের মনে একটা দোলাচলের সৃষ্টি করল। তারপর মেয়েটি উঠে দাঁড়াতে যাবে, অমনি পিছন থেকে একটা আওয়াজ শুনে সে থমকে গেল। হ্যালো বন্ধু। অভিরূপ দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। অর্ণব, ওকে যেতে দে। তোর যা করার আমার সাথে কর, ওকে ছেড়ে দে প্লিজ। অর্ণব ডান দিকের ভুরুটা একটু উপরে তুলে মুচকি হেসে বলল, এই গ্রামের মেয়েটির জন্য তোর এত দরদ উঠছে কেন জানতে পারি? প্লিজ অর্ণব, ওকে যেতে দে। কঠোরভাবে বলল অভিরূপ। ওই, তোর আবার ওকে ভালো লেগে যায়নি তো? তাহলে প্রিয়াঙ্কার কি হবে? অভিরূপ মেয়েটার দিকে একবার তাকালো, মেয়েটিও তাকালো ওর দিকে। তারপর হাসি থামিয়ে তৎক্ষণাৎ গম্ভীর গলায় অভিরূপের দিকে হাত উঁচিয়ে ধরল। ওর হাতে চকচক করছে একটা রিভলভার। বলল, তাতে আমার কি, মরবি তো তোরা দুটোই।
অর্ণব অভিরূপের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে, তাই ওর ধরা রিভলভারটা অভিরূপের 1 হাতের দূরত্বে। ট্রিগারে আঙুল দিল অর্ণব। মেয়েটি ভয় ভয় তাকালো অভিরূপের দিকে। ঠিক তখনই অভিরূপ অর্ণবের বাড়িয়ে থাকা কবজি লক্ষ্য করে মারল 1 লাথি। ফলে রিভলভারটা ছিটকে পড়ল কিছুটা দূরে। অমনি অর্ণব দৌড়ে গেল রিভলভারটা তুলতে। তখনই অভিরূপও রক্তমাখা ভাঙা কাচের গ্লাসটা তুলে ডিগবাজি খেয়ে পিছন দিক থেকে চাপটে ধরে অর্ণবের গলার নলির কাছে ধরল কাচের টুকরোটা। অভিরূপ বলল, অর্ণব, তোর যদি আমার দিকে রিভলভারটা ধরতে একটু হাত না কাঁপে, আমারও তোর নলিটা কাটতে একটু হাত কাঁপবে না ভাই। তাই চালাকি করার কথা ভুলেও ভাবিস না। ওকে ছেড়ে দাও অভিরূপ, না হলে। সঙ্গে সঙ্গে আরেকটি পরিচিত গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরল অভিরূপ। দেখল অর্ণবের বাবা ওর মায়ের মাথায় রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে দরজার সামনে। আর তার সাথে সাথেই কিছু গুন্ডাগোছের লোক এসে ঘিরে দাঁড়ালো ওদের। তারপর ওর মাকে হাত দিয়ে ধরে নিয়ে এগোতে এগোতে রুদ্র সান্যাল বলল, ওই, আমার ছেলেকে ছাড়ো, নয়তো তোমার কাকিমাকে এই জগতে আর দেখতে পাবে না। এবার মেয়েটি বলে উঠল, কাকিমা, কাকিমা, তোমার এই অবস্থা কি? মেয়েটিকে থামিয়ে দিয়ে অর্ণবের বাবা বলল, এই, ওখানেই থেমে যাও, আর যদি এগিয়েছো তাহলে। এবার অর্ণবের মা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, রূপা, তোকেও ধরে এনেছে এই শয়তানগুলো? এই প্রথম মেয়েটির নাম শুনল অভিরূপ। অভিরূপ অবাক হয়ে বলল, কাকু, আপনি কাকিমাকে মারার কথা বলছেন? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ অভিরূপ। আমার বিজনেস, গাড়ি, বাড়ি, টাকা পয়সা আমারই জীবন। আর আমার এই জীবনকে যে আমার থেকে কেড়ে নিতে আসবে, আমি তাকে সরিয়ে দেব। হ্যাঁ, সরিয়ে দেব এই পৃথিবী থেকে। এই যেমন সরিয়ে দিয়েছিলাম জহর সান্যালকে। অর্ণব বিদ্রুপের হাসি হেসে বলল, কি অভিরূপ, কত তো বুলি ফুটেছিল মুখে, এখন সব ফুরুত। হ্যাঁ, বলে আবার হাসতে লাগলো। তার সাথে বাকিরাও যোগ দিল। হাসি থামিয়ে রুদ্র সান্যাল বলল, তোমার সাহস তো কম নয়। আর বলতে পারল না রুদ্র সান্যাল। তার কথা জড়িয়ে গেল। অর্ণবের মায়ের পাশ থেকে আচমকা সরে গিয়ে সে মাথা নিচু করে দাঁড়ালো অর্ণবের পাশে। আর তারপর সবার চোখের সামনে সে হাওয়াতে কিছুটা উঠে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এরপর সে যখন মাথা তুলল, সবাই দেখল তার চোখের মনি নেই, মুখে এক বিশ্রী হাসি ফুটে উঠেছে। আর সাথে সাথে ঘরের সমস্ত কিছু থরথর করে কাঁপতে শুরু করলো। ড্রাম, চেয়ার, টেবিল সবকিছু যেন জীবন্ত হয়ে উঠছে। ঘরের বাল্বটা দুলতে শুরু করেছে। এবার অর্ণবের মা হাসতে শুরু করেছে, কিন্তু এ হাসি দুঃখের নয়, আনন্দের হাসি। তারপর মাটিতে বসে পড়ে সে বলল, পরিমা, তুই এসেছিস, একদম ঠিক সময় এসেছিস তুই। এবার এবার এই শয়তানগুলোকে শেষ করে দে। যারা তোর সম্মান নষ্ট করেছে, তোকে শেষ করেছে, ছাড়িস না ওদের, শেষ করে দে। তখনই রুদ্র সান্যাল খ্যান খ্যানে গলায় বলে উঠল, চিন্তা করো না কাকিমা, এবার আর কেউ বাঁচবে না, কেউ না। এবার রুদ্র সান্যাল হাতে ধরে থাকা রিভলভার দিয়ে সমস্ত গুন্ডাগুলোকে একে একে গুলি করতে লাগলো। বেগতিক দেখে অর্ণব পালাতে গেল, কিন্তু ও বেরোনোর আগেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ওর সামনে। তারপর পিছনে ঘুরে এদিক ওদিক তাকিয়ে ক্ষমা চাইতে চাইতে অর্ণব বলল, পরি, আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমাকে ভালোবাসতে, বলো, তুমি তো আমাকে ভালোবাসতে। রুদ্র সান্যাল আবার অমন বিকট গলায় একটা বিচ্ছিরি হাসি হেসে অর্ণবের দিকে এগিয়ে এসে ওর গলা ধরে শূন্যে তুলে দিল। অর্ণব হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো, এদিক ওদিক হাত পা ছুটতে লাগলো। এদিকে রূপা আর অভিরূপ অর্ণবের মাকে তুলে দাঁড় করালো। ধীরে ধীরে অর্ণবের হাত পা ছোড়া বন্ধ হয়ে এক সময় নিস্তেজ হয়ে গেল। রুদ্র সান্যাল অর্ণবের দেহটা ছিটকে ফেলে দিল একপাশে। তারপর অর্ণবের মায়ের দিকে ঘুরল। তারপর স্বাভাবিক গলায় বলল, আমাকে ক্ষমা করো রমা, আমি তোমার যোগ্য হতে পারলাম না। বলে রিভলভার নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগারে চাপ দিল।
সাথে সাথে মাথার উল্টো দিকে কিছুটা রক্ত ছিটকিয়ে নিথর রুদ্র সান্যালের দেহ পড়ে গেল এক পাশে। ঘরের মধ্যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। রমা সান্যাল কান্নায় ভেঙে পড়লেন। অভিরূপ আর রূপা তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না কাকিমা, আমরা তো আছি। রমা সান্যাল ওদের দিকে হাসি মুখে তাকিয়ে ওদের হাতে ভর দিয়ে এগিয়ে চলল দরজার দিকে। ঠিক তখনই একটা কিছু অনুভব করে পিছনে ফিরলেন তিনি। অভিরূপ আর রূপাও পিছনে ঘুরল। ওরা দেখল একটি মেয়ে তাদের দিকে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে। মেয়েটি অপরূপ সুন্দরী, ঠিক যেন পরী। তার মুখ, চোখ, হাসি সবকিছুর মধ্যেই পরিতৃপ্তির ছাপ। তার গায়ের চারপাশের পরিধিটা উজ্জ্বল হয়ে রয়েছে অজানা আলোর দ্বারা, এবং তার সারা শরীরে একটি সাদা হালকা আলোর আভা এসে পড়েছে উপর থেকে। মেয়েটি রমা সান্যালের দিকে হেসে মাথা নাড়ালো, তারপর অভিরূপ ও রূপার দিকে একবার তাকালো। এরপর উপর থেকে আসা আলোর সাথে তার সারা শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রমা সান্যাল হাসি মুখে বলল, যা মা যা, এতদিন পর তুই স্বাধীন, যেখানেই থাকিস ভাল। সায়ন হাজরার লেখা পরী। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। ধন্যবাদ।